থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে টানা বর্ষণে কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে ভয়াবহ বন্যায় স্থানীয় সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতির অবনতি ঘটায় ত্রাণ ও মেডিকেল সামগ্রী পৌঁছে দিতে বিমান বাহিনী রণতরী প্রস্তুত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। অঞ্চলটিতে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া ওই অঞ্চলের একটি হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নিতে হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছেন তারা। ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়ে পড়েছেন অন্তত ২,০০০ বাসিন্দা। অনেকেই আটকা পড়েছেন বাড়িতে। তাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। বৃষ্টিপাতের তীব্রতা বিবেচনায় ভূমিধস প্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। মালয়েশিয়ায় গেল কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির ৮টি রাজ্যের প্রায় ১৪,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী ৪,৮৪৪টি পরিবারের মোট ১৩,৯১৫ জন মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। মালয়েশিয়ার বাসিন্দা আহমেদ সোফিয়ান বলেন, বন্যায় তার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে আসবাবপত্র। আমি ঘরে থাকা জিনিসপত্র আনার চেষ্টা করেছিলাম। ঘরে ঢোকার সময় পানি তখন অনেকটা উঠে কোমরের ওপর পর্যন্ত ছিল, কিন্তু আমার স্ত্রী ও শাশুড়ির ওষুধ দরকার ছিল, তাই আমাকে যেতেই হয়েছিল। ঘরের জিনিসপত্রগুলো খুব বেশি বাঁচাতে পারিনি। এদিকে ইন্দোনেশিয়ার ওয়েদার এজেন্সি বুধবার জানিয়েছে, দুটি সক্রিয় ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কারণেই মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় বন্যা হচ্ছে। আগামী ২ থেকে ৩ দিনে দেশগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সাইক্লোন কোটো বর্তমানে ফিলিপিন্সের কাছে অবস্থান করছে। সক্রিয় দুটি ঘূর্ণিঝড় সেনিয়ার এবং কোটো মালয়েশিয়া ও থাইল্যান্ডের আবহাওয়াকে প্রভাবিত করছে বলে মনে হচ্ছে। এই আবহাওয়া পরিস্থিতি সম্ভবত এই দুই ঘূর্ণিঝড়ের পারস্পরিক ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। সকাল ৮টা বাজতেই ভোট গ্রহণ শুরু। ১০ মিনিট পরেই কেন্দ্রের বাইরে হঠাৎ শোরগোল, বিশৃঙ্খলা। তারপরই কেন্দ্রে ভাঙচুর, ভোট বন্ধের চেষ্টা। খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে বিজিবির এক প্লাটুন সদস্য। তাদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ভোট কেন্দ্রে ফিরে আসে শৃঙ্খলা। নির্বাচনকে সামনে রেখে বুধবার বিজিবি সদর দপ্তরে এভাবেই অনুষ্ঠিত হলো মহড়া। পর্যায়ক্রমে ১২১০ প্লাটুন বিজিবি সদস্যকে দেয়া হবে প্রশিক্ষণ। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হলেও ভোটের আগে পরিস্থিতির উন্নতি হবে। ভোট প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সিইসি। আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করবে প্রায় ৩৫,০০০ বিজিবি সদস্য। চায়নার বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপো জেলার ওয়াংফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত ৩টি আবাসিক ভবনে বুধবার আগুন ধরে যায়। পরবর্তীতে ভবনের অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়ে। ৮টি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে রয়েছে প্রায় ২,০০০ ফ্ল্যাট। প্রত্যক্ষদর্শী হ্যারি চিউং জানান, ভবনের সংস্কার কাজের জন্য বাঁশের মাচা বানানো হয়েছিল। সেখান থেকেই প্রথমে আগুন লাগে। বিকেলের দিকে আমি হঠাৎ খুব জোরে একটি শব্দ শুনি। এরপর আমি নিচে নেমে গিয়ে দেখলাম লোকজন বলছে ৫ নম্বর ব্লক ভয়ঙ্করভাবে পুড়ছে। আমি দ্রুত বাসায় ফিরে গিয়ে আমার জিনিসপত্র গুছিয়ে নিই। তারপর সেখান থেকে বের হয়ে নিচে অবস্থান করছি। দমকল বিভাগ এদিন স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ওয়াংফুক কোর্টে আগুনের খবর পায়। বিকাল ৩টা ৩৪ মিনিটে আগুনের তীব্রতা বাড়ায় সেটিকে ৪ নম্বর সতর্ক সংকেত হিসেবে ঘোষণা করা হয়। বুধবার হংকংয়ের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার হিসাব অনুযায়ী ১৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বহু মানুষ এখনো ভবনের ভেতরে আটকা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আমি এখনো আতঙ্কের মধ্যে আছি। এতগুলো ব্লকে আগুন জ্বলতে দেখেছি। কিছু ব্লকে আগুন সরাসরি মানুষের ঘরের ভেতর পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে। এটা দেখে কেউই ভালো থাকতে পারে না। আমাকে এখানেই থাকতে হবে, কারণ আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ভবনের সংস্কার কাজ চলাকালীন নিরাপত্তা মান বজায় রাখা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম বয়স 16 বছর নির্ধারণ সংক্রান্ত একটি আইনের প্রস্তাব অনুমোদন করেছে ইউরোপিয়ান পার্লামেন্ট। বুধবার ফ্রান্সের স্ট্রাসবুর্গে পার্লামেন্ট অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি অনুমোদন পায়। আইনটির খসড়া অনুযায়ী ইউরোপ জুড়ে ডিজিটাল বয়সসীমা 16 বছর নির্ধারণের কথা বলা হয়েছে। অর্থাৎ 16 বছরের কম বয়সী কেউ অভিভাবকের অনুমতি ছাড়া সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না। এছাড়া 13 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম, ভিডিও শেয়ারিং অ্যাপ বা ওয়েবসাইট, এমনকি এআই ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের কথাও বলা হয়েছে। পার্লামেন্টের ড্যানিশ সদস্য ক্রিস্টেল শ্যালডেমোজ বলেন, শিশু কিশোরদের ওপর সামাজিক মাধ্যম যে প্রভাব ফেলে তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। No one in this room can ignore the impact the screens have on our children and young people. আমেরিকা ও চায়নার মালিকানাধীন বিভিন্ন সামাজিক মাধ্যম শিশুদের গিনিপিগের মতো ব্যবহার করে গোপনে তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ করে শ্যালডেমোজ স্পষ্ট করে বলেন, ইউরোপে শিশুদের ওপর এমন পরীক্ষা নিরীক্ষা আর চলতে দেয়া যাবে না। We are saying clearly to the platforms, your services are not designed for children. And the experiment ends here. পার্লামেন্টের ইটালিয়ান সদস্য মার্কো স্কুয়াটা মনে করেন, শুধুমাত্র বয়সসীমা বেঁধে দেয়াই এই সমস্যার সমাধানের জন্য যথেষ্ট নয়। এর জন্য সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। Limiting access might help, but is not enough. Real protection comes from guidance, education, and strong support for families. কিশোর কিশোরীদের জন্য নিরাপদ ও বয়স উপযোগী অনলাইন পরিবেশ নিশ্চিত করা এবং সামাজিক মাধ্যম ব্যবহারের আসক্তি থেকে যেসব মানসিক স্বাস্থ্য সংকট সৃষ্টি হচ্ছে সেগুলো মোকাবিলা করা এই আইনের লক্ষ্য। আইন প্রণেতাদের এই পদক্ষেপ ঘিরে ইউভুক্ত দেশগুলোর সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্যারিসের শিক্ষার্থী 21 বছর বয়সী লুসিয়ান ফ্রিসন মনে করেন, এই পদক্ষেপের ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিকই রয়েছে। এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিক হলো আমরা সরাসরি তাদের উপর সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব চাপাচ্ছি না। তবে সামাজিক মাধ্যমে প্রবেশাধিকার দিলে তারা নিজেরাই শিখতে পারে কি করা উচিত আর কি করা উচিত না এবং কিভাবে ভালোভাবে ব্যবহার করতে হয়। আমার মনে হয় 16 বছরের নিচে এই কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারের সহায়তা দেওয়া খুবই জরুরি। অন্যদিকে 3 সন্তানের বাবা ক্রিস্টিয়ান লেমা মনে করেন, এই সিদ্ধান্ত শিশু কিশোরদের জন্য কিছুটা রূঢ় হয়েছে। সামাজিক মাধ্যমের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়তো খুব কঠোর পদক্ষেপ হয়ে যাবে, বরং প্রবেশাধিকার বা ব্যবহারের সময় নিয়ন্ত্রণ করা উচিত। পাশাপাশি অভিভাবককেও তাদের সন্তানের সুরক্ষার দায়িত্ব পালনে সক্রিয় থাকতে হবে বলে আমি মনে করি। বিশেষজ্ঞদের মতে সামাজিক মাধ্যমের প্রভাব শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ক্রমেই বড় উদ্বেগে পরিণত হয়েছে। টিকটক, স্ন্যাপচ্যাট, গুগল এবং মেটার মতো প্রতিষ্ঠানগুলো আমেরিকায় নানা মামলার মুখোমুখি হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের মালিকানাধীন প্ল্যাটফর্মগুলো শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য সংকটকে আরো ঘনীভূত করেছে। ইউক্রেন ওয়াশিংটনের শান্তি পরিকল্পনা মেনে নিয়েছে। গণমাধ্যমে যেদিন এমন খবর প্রকাশ হলো, ঠিক সেদিনই জাপোরিঝিয়া শহরে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার দিবাগত রাতের এই হামলায় বেশ কিছু দোকানপাট, 7টি অ্যাপার্টমেন্ট ব্লক এবং অসংখ্য যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন জাপোরিঝিয়ার গভর্নর ইভান ফেদরভ। ফেদরভ জানান, হামলায় 31টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অন্তত 20টি ব্যক্তি মালিকানাধীন আবাসিক ভবন। হামলার পর ভবনগুলোতে আগুন ধরে যাওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে জানান তিনি। ফেদরভ দাবি করেন, যুদ্ধ শুরুর পর জাপোরিঝিয়ায় এত বড় পরিসরে হামলার ঘটনা আগে কখনো ঘটেনি। ইউলিয়া কারাবাটা নামে এই নারী কোনো রকমে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারলেও তার আতঙ্ক কাটেনি। আমি ঠিক ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তাই মুখ ধুতে বাথরুমে গিয়েছিলাম। ঠিক তখনই প্রথম বিস্ফোরণটি হয়। পুরো জায়গাটা কাঁপতে শুরু করে। এরপর আরও জোরালো দ্বিতীয় বিস্ফোরণ। আমার 5ম তলার ফ্ল্যাটের সামনে দরজাটা উড়ে যায়। ধোঁয়া ভেতরে ঢুকতে শুরু করে। বুঝতে পারলাম নিচের তলাগুলোতে আগুন ধরে গেছে। ক্ষতিগ্রস্ত আরেকটি ভবনের বাসিন্দা ভিক্টর কোলোরেফ জানান, হামলার পর তারা কয়েকজন মিলে আটকে পড়াদের বের হতে সহায়তা করেছেন। আমরা ধ্বংসস্তূপ পরিষ্কার করা শুরু করি। এখানে পড়ে থাকা কাঁচ সরিয়েছি। তারপর প্রবেশ পথে গিয়ে সেখানে জমে থাকা ধ্বংসস্তূপ পরিষ্কার করি। শেষ পর্যন্ত দরজার সামনেও পরিষ্কার করি, যেন মানুষ হেঁটে যাতায়াত করতে পারে। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় নোভোরোসিস্ক শহরে ইউক্রেনিয়ান ড্রোন হামলায় 20টি অ্যাপার্টমেন্ট, 15টি বাড়ি এবং একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন শহরের মেয়র আন্দ্রে কার্ভশেঙ্কো।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ট্যাসকে কারপশেঙ্কো জানিয়েছেন, এই ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাইয়ের কাজ করছেন তারা। তবে হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন তিনি। গাজায় অবশিষ্ট 3 জিম্মির একজনের মরদেহ হস্তান্তরের পর 15 প্যালেস্টিনিয়ানের দেহাবশেষ ফেরত দিয়েছে ইসরায়েল। কয়েকদিনের টানা বিরতির পর মঙ্গলবার ইসরায়েলি নাগরিক ড্রোর অরের মরদেহ হস্তান্তরের ঘোষণা দেয় গাজার সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। এর আগে সোমবার গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত আশ্রয় শিবিরের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। বুধবার সকালে ড্রোর অরের পরিচয় নিশ্চিত করে ইসরায়েলের ফরেনসিক বিভাগ। পরে গাজার সিভিল ডিফেন্স অথরিটি 15 প্যালেস্টিনিয়ানের মরদেহ পাওয়ার কথা জানায়। গাজায় এখন আর মাত্র 2 জন জিম্মির মরদেহ অবশিষ্ট আছে, যাদের একজন সার্জেন্ট রান গাভিলি এবং অন্যজন থাই নাগরিক সুৎসিদার ট্রিনথালাক। ড্রোর অরের মরদেহ উদ্ধারের পর ইসলামিক জিহাদ ও হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক বিবৃতি পাওয়া যায়নি। হস্তান্তরের বিষয়ে একদিনের নীরবতা নিয়ে প্রশ্ন তোলে ইসরায়েল। পরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দ্রুত হস্তান্তরের দাবি জানানো হয়। এদিকে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এখনো অব্যাহত রয়েছে। বুধবার সকালে খান ইউনিসে কথিত ইয়েলো লাইনের কাছে এক প্যালেস্টিনিয়ানকে হত্যা করা হয়। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের রাফা এলাকায় হামাসের 4 সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, এদিন সকালে রাফার পূর্বাঞ্চলীয় সুড়ঙ্গ থেকে 6 প্যালেস্টিনিয়ান বন্দুকধারী বেরিয়ে আসে। আইডিএফ এর দাবি, তারা 4 সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করেছে এবং 2 জনকে আটক করেছে। এর আগে মঙ্গলবার 5 জনকে হত্যা করে দখলদার বাহিনী। এ নিয়ে 1 সপ্তাহের ব্যবধানে ওই এলাকায় 22 জনের বেশি প্যালেস্টিনিয়ান সশস্ত্র কর্মীকে হত্যা করেছে ইসরায়েল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি কতটা জটিল আমেরিকা তা বোঝে বলে তার বিশ্বাস। বুধবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই কথা বলেন তিনি। একই সঙ্গে শান্তি পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনের সাথে মস্কোর যোগাযোগ বেড়েছে বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন। অন্যদিকে পুতিনের পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশিকভ বলেছেন, রাশিয়া আমেরিকার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতেই তার ও প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের ফোনালাপ ফাঁস করা হয়েছে। এদিকে শান্তি আলোচনায় ইউরোপের মিত্র দেশগুলোকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধবন্ধে শান্তি পরিকল্পনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশিকভ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের ফাঁস হওয়া ফোনালাপ ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। ব্লুমবার্গ নিউজ প্রকাশিত ফোনালাপের ট্রান্সক্রিপ্টে উঠে এসেছে, ফোনালাপে উইটকফ পুতিনের উপদেষ্টাকে পরামর্শ দেন গাজায় শান্তি চুক্তির জন্য পুতিন যেন প্রথমে ট্রাম্পকে অভিনন্দন জানান এবং তাকে শান্তির অগ্রদূত হিসেবে উল্লেখ করেন। এতে আলোচনা ইতিবাচক হবে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে উশিকভ জানান, ফোনালাপের বিশ্বাসযোগ্যতা নিয়ে তিনি কোনো আপত্তি তুলছেন না। তবে তিনি স্পষ্ট করে বলেন, রাশিয়ার পক্ষ থেকে এই তথ্য ফাঁস হয়নি। তার মতে 2 দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতেই ফোনালাপ ফাঁস করা হয়েছে। এদিকে ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে কিছুই জানেন না দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, উইটকফ কূটনৈতিক শিষ্টাচার মেনেই রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে আলোচনা করছেন। কলাম্বিয়া ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক এলিস গিউলিয়ানো মনে করেন, এই ঘটনায় ট্রাম্প প্রশাসনের সাথে রাশিয়ার ঘনিষ্ঠতা আবারও প্রমাণিত হয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সাথে শান্তি চুক্তির পথে বাধাগুলো সম্পর্কে আমেরিকা অবগত বলে মনে করেন তিনি। বুধবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। যদিও চলমান শান্তি আলোচনা বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি পুতিন, তবে তিনি ইঙ্গিত দেন আমেরিকার সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। Имеет что-то общего? Почему это интересует мой разговор с Дмитриевым? Российский представитель. এর আগে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ বলেছেন, ইউক্রেন সংকট সমাধানে রাশিয়া কোনো ধরনের ছাড় দেবে না। তিনি আরও জানান, রাশিয়া এখনই সম্ভাব্য শান্তি পরিকল্পনার বিষয়ে মস্কোর দৃষ্টিভঙ্গি জনসমক্ষে প্রকাশ করতে প্রস্তুত নয়। Решение задач, стоящих перед нами, в том числе в контексте СВО, не может быть и речи. অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেন বিতর্কিত বিষয়গুলো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। তিনি মনে করেন, এই আলোচনায় ইউরোপিয়ান মিত্রদেরও অন্তর্ভুক্ত করা উচিত।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।